বিএনপি সরকারের 6 মাস পূর্তি, অর্থনীতি পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি, জ্বালানি সংকট বাড়াচ্ছে অসন্তোষ। আইনের শাসন অঙ্গীকারে অবিচল সরকার, 6 মাসে রায় এসেছে আলোচিত মামলার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। মন্ত্রিসভা পুনর্বিন্যাসে জোর গুঞ্জন, যুক্ত হতে পারে নতুন মুখ, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, বলছেন বিএনপির সিনিয়র নেতারা। অতীতে কর্মকাণ্ড দেখে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র গড়ার ঘোষণা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বসছে এআই ক্যামেরা, শনাক্ত হবে বেপরোয়া গতির গাড়ি, নিয়ন্ত্রণ হবে মাদক চোরাচালান। সিলেটে থামছেই না হামে শিশু মৃত্যু, 7.5 মাসে গেল 136 জনের প্রাণ, টিকাদানে ঘাটতি, অপুষ্টি ও সচেতনতার অভাব। এবং গার্দিওলার বিদায়ের পরই ধাক্কা ম্যান সিটির, হারল 3-0 গোলে FA কমিউনিটি শিল্ডে জিতে মৌসুম শুরু আর্সেনালের। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলাম সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি শারমিন পুতুল। এবার বিস্তারিত। 6 মাস পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনী নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পর শুরু হয় 31 দফা বাস্তবায়ন ও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারের নানা পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলেছে। তবে পূর্ববর্তী সরকারের ঋণের বোঝা আর বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জ কিছুটা অসন্তোষ তৈরি করেছে। সরকারের 6 মাসের সাফল্য ব্যর্থতার চিত্র তুলে ধরছেন সাইফুল রিপন। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রায় 2 দশক পর 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই ক্ষমতা বা জাঁকজমক নয়, সাধারণ জীবনযাপনে তারেক রহমান দেখিয়েছেন রাজনীতির এক নতুন রূপ। দেশ গড়তে ভেদাভেদ ভুলে বিরোধী দলকে নিয়ে তার কাজ করার মানসিকতা জাগিয়েছে নতুন আশা। প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন, সবার আগে বাংলাদেশ গড়ার যাত্রায় ঐক্যের বিকল্প নেই। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে শুরু থেকেই তৎপর প্রধানমন্ত্রী। মায়েদের নামে ফ্যামিলি কার্ড আর কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সৃষ্টি করে চমক, তার সুফলও মিলছে। ইমাম ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান এবং দেশব্যাপী খাল পুনর্খনন কর্মসূচি দ্রুত এগিয়ে চলেছে। ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেয়া প্রতিশ্রুতি। গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে প্রথম 6 মাসেই সম্পন্ন হয়েছে প্রায় 1000 কিলোমিটার খাল খনন। চলছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশুর মেধা বিকাশে নতুন করে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম। বেকারত্ব নিরসনে নেওয়া হয়েছে বন্ধ কারখানা খুলে দেওয়ার উদ্যোগ। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট খাতের প্রশাসনিক জটিলতা কমাতে বাস্তবায়ন হচ্ছে নানা পরিকল্পনা। সব বাধা পেরিয়ে স্বনির্ভর ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান এখন জনমানুষের আস্থার প্রতীক। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সমতা আর ন্যায্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে সরকার। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় এরই মধ্যে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর ব্যাপক সাড়া ফেলেছে। তার উদ্যোগেই খুলতে যাচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার। সামাজিক অর্থনৈতিক এসব খাতে সফলতার বিপরীতে পূর্ববর্তী সরকারের বিশাল ঋণের বোঝা, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া হামে শিশু মৃত্যু তৈরি করেছে অমীমাংসিত সংকট ও অসন্তোষ। সরকারের পদক্ষেপগুলো ইতিবাচক, কিন্তু ফলাফলটা ইতিবাচক হবে কিনা সেটা এখনো বলার সময় আছে। পলিসিগুলোকে ক্লিয়ার করে ফেলানো উচিত, কি কার সাথে আমি কি পলিসিতে চলব। সরকারি দলের দাবি, রাষ্ট্র পরিচালনার 6 মাসে কিছু ক্ষেত্রে অস্বস্তি থাকলেও কল্যাণমুখী দেশ গড়ার যাত্রায় সরকারের নেয়া পদক্ষেপগুলো ইতিবাচক। মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাদাসিধে জীবনযাপন, সরকারের সামগ্রিক একটা যে জনবান্ধব সরকারে পরিণত হওয়া,
সেই প্রমাণগুলো ইতিমধ্যে ফুটে উঠেছে। সরকারের ইনিশিয়াল স্টেজে আপনার একটা রাষ্ট্রের যে টোটাল ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের উপর ভর করে সরকারকে তার নীতি বাস্তবায়ন করতে হয়, তো সেটা তো ঠিক করতে, সেটাকে সাজাতে গোছাতেও তো একটা সময় লাগে। নানা পদক্ষেপ আর সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও সরকারের প্রথম 6 মাস গেল সফলতা ব্যর্থতার মিশেলে। সাধারণ মানুষের সুশাসন প্রতিষ্ঠার যেই প্রত্যাশা, তা পূরণে সরকারকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। সরকার গঠনের পর থেকে সেই লক্ষ্যেই অবিচল থেকেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। গেল 6 মাসে মামলার দ্রুত নিষ্পত্তি, উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, ই-বেল বন্ড চালু, লিগ্যাল এইডের পরিসর বৃদ্ধি সহ নানামুখী সংস্কার হয়েছে বিচারাঙ্গনে। রায় এসেছে আলোচিত বেশ কিছু মামলার। প্রথম 6 মাসে আইন অঙ্গনের সার্বিক দিক তুলে ধরছেন জুনায়েদ আল হাবিব। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনই প্রত্যয় ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে। এর পরের যাত্রায় সেই লক্ষ্যেই অটল থেকেছে তার সরকার। বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই ছিল সরকারের মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে বিচারাঙ্গনে দৃশ্যমান হয়েছে নানামুখী সংস্কার। নারী ও শিশু নির্যাতনের মামলা নিষ্পত্তিতে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, বিভিন্ন জেলায় ই-বেল বন্ড যেমন চালু হয়েছে, তেমনি লিগ্যাল এইড ও বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর দেয়া হয়েছে বিশেষ নজর। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পুনর্গঠন করা হয়েছে বেশ কয়েকটি বেঞ্চ। বেল পাওয়ার পরে ওই বেল বন্ড কারাগার পর্যন্ত পৌঁছতে মুক্তি পাওয়া পর্যন্ত 12টা ধাপ লাগতো। সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার করছেন জামিন অর্ডার হওয়ার সাথে সাথে একটা বেল বন্ড জমা দিলেন আপনার স্মার্টফোন দিয়ে, ওখান থেকে একটা ওটিপি আসবে, and it is done. গেল 6 মাসে আইন অঙ্গনের অন্যতম ঘটনা সংবিধানের 15 সংশোধনী বাতিলের রায়। এর ফলে সংবিধানে পুনর্বহাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরেছে গণভোটের বিধান। এই যে কাঠামোতে নির্ধারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল, সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন। এছাড়া পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘটনার 19 দিনের মাথায় ঘোষণা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দাবি, দীর্ঘদিন পর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। জুডিশিয়ারির জন্য সরকারের সকল তরফ থেকে তীক্ষ্ণ দৃষ্টি আছে, যেন মানুষ দ্রুত বিচার পায় এবং ন্যায় বিচার পায়। এদিকে বিএনপি সরকার গঠনের পর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় সহ মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায়ও এসেছে এই সময়ে। সংকটের প্রশ্নটা তো আপেক্ষিক। চিফ প্রসিকিউটর জানান, সরকারের প্রথম 6 মাসে 16টি মামলার তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে 3টি মামলার রায় দেওয়া, 12টি মামলার রিপোর্ট সাবমিট করা, 4টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা, আরও প্রায় 10টি মামলার নতুন রিপোর্ট সাবমিট হতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে আপনি এর চেয়ে সফলতা কি হতে পারে? আমি তো মনে করি যে এটা সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। আইনাঙ্গনে সরকারের এমন নানামুখী ইতিবাচক অগ্রগতির পরও রয়ে গেছে কিছু অসঙ্গতি। বিচারক সংকটের সমাধান যেমন হয়নি, তেমনি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বিলুপ্তি নিয়ে অসন্তোষ রয়েছে আইনজীবীদের মাঝে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চ্যালেঞ্জে গেল 6 মাসে বন্ধ হয়েছে মব সংস্কৃতির। অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় অপরাধের পরিসংখ্যানে মামলা কমেছে 5000, 6 মাসে কমেছে হত্যা, ডাকাতি, বেশি কমেছে চুরি, তবে বেড়েছে নারী ও শিশু নির্যাতন। মনোবল ফিরে পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিসংখ্যান ও চ্যালেঞ্জ তুলে ধরছেন ইকবাল অনিক।
গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও মবের ঘটনায় আলোচনায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। গেল 6 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কিছুটা লাগাম টেনে ধরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈরিতা। 6 মাসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ এবং গ্যাং কালচারের জেরে ঘটেছে বেশ কিছু হত্যাকাণ্ড। এই সময় উদ্বেগজনকভাবে সামনে এসেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছিল 68,857টি। অন্যদিকে বিএনপি সরকার দায়িত্ব নিলে সেই মামলার পরিসংখ্যান ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কমে 63,694টিতে দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের থেকে মামলার সংখ্যা কমেছে প্রায় 5,000-এর মতো। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হত্যার ঘটনা ঘটেছে 1,855টি। আর বিএনপি সরকারের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে হত্যার ঘটনা ঘটেছে 1,789টি, যা আগের সরকারের থেকে কমেছে। অন্তর্বর্তী সরকারের সময় ডাকাতি হয়েছে 963টি, বিএনপি সরকারের সময় তা 904টি, আগের সরকারের থেকে কমেছে 59টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা অন্তর্বর্তী সরকারের সময় 10,906টি, আর বিএনপি সরকারের সময় তা বেড়ে দাঁড়িয়েছে 11,165টি। অন্তর্বর্তী সরকারের সময় চুরির ঘটনা ঘটেছে 6,849, তা বিএনপি সরকারের সময় কমে দাঁড়িয়েছে 6,401টি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আরও গুরুত্ব দিচ্ছে পুলিশ সদর দপ্তর। আমরা প্রথমত যেটা হচ্ছে, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হয় এরকম পরিস্থিতির ক্ষেত্রে আমাদের গোয়েন্দা নজরদারি থাকে। এখন অনেক আগাম তথ্য থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আগাম ব্যবস্থা নিই। এখন যে ক্ষেত্রে আগাম ব্যবস্থা নিই সেটা হয়তো নজরে আসে না। তারপরেও ঘটনা যেটাই ঘটুক, প্রতিটা ঘটনাই হচ্ছে কি আমরা আইনের ব্যবস্থা নিই। তবে পুলিশ ঠিকভাবে কাজ করতে না পারার কারণেই অপরাধ বাড়ছে বলে জানায় অপরাধ বিশেষজ্ঞরা। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা সবচাইতে বড় কারণ হচ্ছে, বড় বিষয় হচ্ছে ইনক্রিজ দ্য রিস্ক। যারা অপরাধ করবে তাদের রিস্কটা বাড়াই দিবে। কিন্তু পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে এবং পুলিশের অনেক কর্মজানা ছিল, তারা প্রপারলি ফাংশন না করতে পারার কারণে, ল এনফোর্সমেন্ট দুর্বল হয়ে যাওয়ার কারণে এই অপরাধ চক্রটা, তারা অপরাধ করার যে রিস্কটা ছিল সেটা অনেকখানি কমে আসছে, যার ফলশ্রুতিতে তারা আরও বেশি করে ক্রাইমের দিকে তারা ধাবিত হচ্ছে। এক্ষেত্রে পুলিশের কার্যক্রম আরও জোরদার ও সমন্বিত করলেই কমবে অপরাধ। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার। 6 মাসে নিজ মন্ত্রণালয়ের মূল্যায়ন করতে গিয়ে এমনটাই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান নানা চ্যালেঞ্জের কথা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সম্পর্ক স্থাপনে বর্তমান সরকারের শুরুটা সম্ভাবনাময়। বিদ্যমান ভূ রাজনৈতিক বাস্তবতায় অর্থনৈতিক কূটনীতি আরও জোরালো করতে হবে বলে মত তাদের। মুক্তা মাহমুদের রিপোর্ট। নির্বাচনী প্রচারণাতেই নিজের বিদেশ নীতি স্পষ্ট করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যা আরও খোলাসা করেন ইস্তেহারে। জানান সবার আগে বাংলাদেশ, এটি হবে তার সরকারের পররাষ্ট্রনীতি। দিল্লি নয়, কামারে পিন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস পূর্ণ হলো সরকারের। এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্তে পরিষ্কার, নির্বাচনী অঙ্গীকার পূরণে দৃঢ় প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ চলছে অর্থনৈতিক কূটনীতি এবং সফট ডিপ্লোমেসি এগিয়ে নিতেও। পররাষ্ট্র মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত গভীরভাবে কাজ করছে আমাদের রিজিনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য, কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি। ম্যানিফেস্টোটা প্রণয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5-6 মাসে
অত্যন্ত নিবিড়ভাবে কঠোরভাবে কাজ করছে। নতুন উইং খুলেছি আমরা, যাতে আদিবাসী সমস্যা সমাধান করতে পারি, মাইগ্রেশন প্রবলেম আমরা হ্যান্ডেল করতে পারি। গেল 6 মাসে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বেশ ইতিবাচক বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টাও ইতিবাচক। চীনের সাথে মিয়ানমারের অলরেডি একটা করিডোর কিন্তু করা আছে, ইকোনমিক করিডোর। যতটা দরকার সেটা হলো এখান থেকে মিয়ানমারের আমাদের ইকোনমিক করিডোর। তো একটা সুযোগ এসেছে ইকোনমিক করিডোরের চিন্তার মাধ্যমে বড় ধরনের এই জায়গায় পরিবর্তন আনা। এর মাধ্যমে আমাদের আসিয়ানের একটা অ্যাক্সেস হতে পারে। চীনের আর আসিয়ানের বাণিজ্য কিন্তু $1 ট্রিলিয়ন ছেড়ে গেছে। $1 ট্রিলিয়ন একটা মার্কেট, এটা তো বাংলাদেশিরা স্বাভাবিকভাবে ওখানে ঢুকতে চাইবে। গবেষণা করা দরকার, তাহলে আমার মনে হয় যে আমরা বুঝতে পারবো যে এই লাভটা কিভাবে হবে এবং এর সাথে রোহিঙ্গা সমস্যার সমাধান কি করা যায়। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব, চীনের নেতৃত্বাধীন এখানে হচ্ছে, আরেকটা হচ্ছে যে গ্লোবাল সাউথ ইনিশিয়েটিভ। তো বাংলাদেশের এখানে পররাষ্ট্রনীতি যেভাবে এখানে পরিচালিত হোক, এই দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। এবং আবার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও চীন বা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে একটা প্রতিযোগিতা আছে, সেটাকেও মাথায় রাখতে হবে। এছাড়া ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ নিজস্ব স্বার্থ রক্ষা করে বিভিন্ন দেশের সঙ্গে নীতি সমন্বয়ের বিষয়ে সরকারকে আরও বেশি মনোযোগী হতে পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মন্ত্রিসভার সম্প্রসারণ ও পুনর্বিন্যাস নিয়ে ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরে এবং সরকারের প্রশাসনিক মহলে শুরু হয়েছে নানামুখী আলোচনা। গুঞ্জন আছে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বেশ কয়েকজন নতুন মুখ। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, আলোচনায় যে নামই থাকুক না কেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের দায়িত্ব বন্টনে একাধিক পরিবর্তনের আলোচনা শুরু হয়। শূন্য হওয়া মহাসচিবের পদে নতুন নেতৃত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন এবং সরকারের 6 মাস পূর্তিতে মন্ত্রিসভায় রদবদলের বিষয়েও চলছে তুমুল আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার প্রধান। মন্ত্রিসভা পুনর্গঠনে বিএনপির ভিতরে বঞ্চিত বলে পরিচিত একটি অংশ এ তালিকায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচনায়। সম্ভাব্য নতুন মুখ হিসেবে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং জোটের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের পাশাপাশি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে, এমন আলোচনাও শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। 7 থেকে 8 ঘন্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, মন্ত্রিসভায় কারা আসছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। পার্লামেন্টারি সিস্টেমে যে এক্সিকিউটিভ হেড হচ্ছেন প্রাইম মিনিস্টার, তার এখতিয়ার রয়েছে তিনি কখন কিভাবে রিশাফল করবেন তার মন্ত্রিসভাকে, এটা ওনার ব্যক্তি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমন অন্তত কয়েকজনকে পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে বলেও আলোচনা চলছে। দেখতে দেখতে পার হয়েছে সরকারের 180 দিনের কার্যক্রম। এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে মন্ত্রিসভায় আসছে বড় রদবদল। তবে নতুন সদস্য কারা অন্তর্ভুক্ত হচ্ছেন তা নির্ধারণ করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে শিক্ষিত ও স্বনির্ভর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করবে বিএনপি। জনগণের জন্য এসব উন্নয়ন কাজে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 21 দিনের মাথায় গত 10 মার্চ পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে রোববার কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি অন্যান্য অনুদান ও মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্য উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জটিল রোগী, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের এসব উপকারভোগীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতা জানান সরকার প্রধানকে। আজকে আমি প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায়। বলেন, প্রতিটি নাগরিককে স্বনির্ভর করে দেশকে এগিয়ে নিতে হবে। মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। সরকার প্রধান বলেন, নারীদের শিক্ষিত করার পাশাপাশি আত্মনির্ভরশীল করতে চায় সরকার। তাই স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। জনগণের উন্নয়নের পথে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সরকার জনগণের সরকার। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে 4 দফা প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। সেই সঙ্গে ইস্টার্ন রিফাইনারি 2 পুরোপুরি বাস্তবায়ন না হলেও 90 দিনে অন্তত 6টি পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব বলে জানায় দলটি। রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের ওপরে দায় চাপাচ্ছে। অথচ জ্বালানি সংকট মোকাবেলায় 3 মাস আগেই সরকারকে 10 দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল। আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না, কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব। বৈরী আবহাওয়ায় আর বিদ্যুৎ বিভ্রাটে বরফ উৎপাদনে ব্যাহত হওয়ায় সাগরে যেতে পারছেন না জেলেরা। ফলে বরগুনা বাজারে, মাছের বাজারে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে কিছুদিন ধরে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সাথে সাথে কিন্তু দিনের অধিকাংশ সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকার ফলে সাগরে যাওয়ার জন্য যে মূল রসদ বরফ, সেই বরফ উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে এবং বরফ উৎপাদন ব্যাহত হওয়ার কারণে মাছের সরবরাহ কিন্তু বাজারে অনেক কমে গিয়েছে। বিশেষ করে ইলিশের সরবরাহ অনেক বেশি কমে গিয়েছে। ইলিশের দামও কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আজকে কিন্তু 1 কেজির ইলিশ প্রায় 3000 টাকা থেকে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে মাছ, সেই মাছের সরবরাহ কম রয়েছে এবং আমরা এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে মাছের সরবরাহ কম থাকার কারণে সকল ধরনের মাছের দাম বেড়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বৃদ্ধির কারণ কি বলে মনে হচ্ছে আপনাদের কাছে? মাছের দাম, আবহাওয়া খারাপ তো, তার জন্য মাছের দাম একটু বৃদ্ধি। আর দ্বিতীয় কথা হলে
বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ না থাকার কারণে দাম একটু চড়া হয়, মাছ অন্যান্য বাজারে চলে যায়, এখানে থাকে না। যেমনটা শুনছিলেন যে আসলে বিদ্যুৎ না থাকার কারণ কিন্তু এখানকার যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিদ্যুৎ না থাকার কারণে বরফ সংকট তাদের প্রকোপ আকার ধারণ করেছে। আমি আজ বাজার ঘুরে যেটি দেখেছি যে পোয়া মাছ 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং তেলাপিয়া মাছ যেটি চাষের হয়ে থাকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। রুই মাছ নদী এবং চাষের আকার এবং প্রকারভেদে 450 থেকে 550 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা মাছ 520 টাকা এবং পাবদা মাছ যেটি চাষের সেটি হচ্ছে 300 টাকা এবং যেটি নদীর পাবদা যেটি এখানকার সব থেকে বেশি জনপ্রিয় সেটি কিন্তু 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছে তারা ইলিশের এই ভরা মৌসুমে কিন্তু তারা ইলিশ কিনতে পারছে না কাঙ্ক্ষিত দামে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুসা। বরগুনার মাছের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দেখছেন সংবাদ সকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের বাক বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় রোববার রাতে প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখে। সেই সময় 2 ছাত্র সংগঠন হাতাহাতিতে জড়ায়। এতে 1 ছাত্র আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবিতে রোববার সন্ধ্যায় অবস্থান কর্মসূচি শুরু করে হলের শিক্ষার্থীরা। অভিযোগ, প্রভোস্টের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় নির্যাতন করা হয় রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমকে। ফুটেজটা দেখলে সব ক্লিয়ার হয়ে যেত যে স্যার কিভাবে তারা স্টাফদের দিয়ে আমাকে হেনস্থা করছে ফিজিক্যালি ধরে, দেন হচ্ছে দেখি ওই দরজা লক করে যা যা করছে আর কি, ফোন কেড়ে নিয়ে তারপর যা যা মেন্টালি টর্চার করছিল আমি এক্সপ্লেন করছি আগে। তো ওই জিনিসগুলো যে বলছি জাস্ট সিসিটিভি ফুটেজটা দেখেন আমরা দেখব। দীর্ঘ সময় বিচার না পেয়ে প্রভোস্টের পদত্যাগের 1 দফা দাবি দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু প্রতিনিধি ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে আলোচনা। উপস্থিত হন প্রভিসি সহ ঢাবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমাধান না হয় প্রভোস্ট সহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মাঝেই ডাকসু ভিপি সাদিক কায়েমের ফেসবুক পোস্ট ঘিরে বাকবিতণ্ডা বাঁধে ছাত্রদল ও শিবিরের। হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটে। শিবিরের অভিযোগ, আন্দোলন বানচাল করতে হামলা করে ছাত্রদল। মেন্টালি টর্চার করা হয়েছে, তাকে ঝাড়ি দেওয়া হয়েছে, তার নামে মামলা করা, সিট বাতিল, ছাত্রত্ব বাতিল করা নিয়ে কথা বলা হয়েছে। শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ সে নিজে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমাকে এই যে যেটা দেখতেছেন এই অবস্থা করেছে। এদিকে শিবিরের বিরুদ্ধে বহিরাগত এনে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ করে ছাত্রদল। এপেছল ছাত্রদল সত্যের পক্ষে, আমরা সত্য উদ্ঘাটনের জন্য এখানে এসেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আছি। কিন্তু এটা ডাকসুর মবক্রেসি হয়েছে, এটা শিবিরের মবক্রেসি হয়েছে। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবক্রেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। দীর্ঘ 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের সহযোগিতায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন প্রভোস্ট সহ অন্যরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন তাদের এক কর্মীর পায়ের রক কেটে দিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। রোববার রাত 8টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তারা। এ সময় লিখিত বক্তব্যে নেতাকর্মীরা দাবি করেন, পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদের 6 রাস্তার মোড়ে শান্তিপূর্ণ সমাবেশে কুষ্টিয়া 3 আসনের এমপি আমির হামজা সহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। তখন তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তাদের নেতাকর্মীদের মারধর করা হয়। একসময় একজন কর্মীর রক কেটে দেওয়ারও অভিযোগ করেন তারা। তিনি আসার সাথে সাথে তার গাড়ির আপনার ডোর খোলা হলো এবং ভিতর থেকে কয়েকজন জামাতের নেতাকর্মী বেরোলো এবং যে 5-7 জনের অবস্থান ছিল তারা নারের তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের দিকে একটা তেরে আসার একটা মুভমেন্ট আসলো। তারা প্রত্যক্ষ সাক্ষী আছেন, আমাদের যে ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, গণ নেতৃবৃন্দ আহত হয়েছে, তাদের জন্য আমরা যে এজাহার করেছি যে সন্ত্রাসী কায়দায় আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে, সেই সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মহাসড়কের নজরদারিতে এখন শুধু পুলিশের চোখ নয়, নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ 16 পয়েন্টে বসানো হয়েছে এআই ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টায় মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। এতে বেপরোয়া গতির যানবাহন শনাক্ত এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত এই সড়ক পথে এখন শুধু পুলিশের চোখ নয়, নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ আর মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে এআই ক্যামেরা ও সিসিটিভি নজরদারি। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 500 কিলোমিটার মহাসড়কে বসানো হয়েছে 1427টি সিসিটিভি ক্যামেরা। এর সঙ্গে প্রতি 10 থেকে 15 কিলোমিটার পর পর গুরুত্বপূর্ণ 16টি পয়েন্টে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। কন্ট্রোল রুমে বসে 24 ঘন্টায় চলছে নজরদারি। গাড়ির গতি এখন 80-র নিচে থাকে, দুর্ঘটনা কম হয় এবং চুরি ডাকাতি এক কথায় এটা খুব ভালো একটা উদ্যোগ। সরকার যাতে এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে এই বিষয়টা যাতে মাথায় রাখে, এআই ক্যামেরা যাতে লাগায়। ক্যামেরায় শুধু গাড়ির গতি নয়, ধরা পড়ছে সন্দেহজনক যানবাহনের গতিবিধিও। মাদক কিংবা চোরাচালানের সঙ্গে কোনো গাড়ির সংশ্লিষ্টতার তথ্য এলেই মুহূর্তেই তা পৌঁছে যাচ্ছে মহাসড়কে থাকা পুলিশের কাছে। এআই ক্যামেরা দ্বারা আমরা এখন অতি সহজেই বিভিন্ন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আমরা ডিটেক্ট করতে পারি। পাশাপাশি চোরাচালান বা মাদক কারবারের সাথে জড়িত বিভিন্ন যানবাহনগুলো থাকে। মূলত এই ক্যামেরা শুধু ওভার স্পিড নয়, প্রত্যেকটি গাড়িকেই তারা ডিটেক্ট করে। এখানেই শেষ নয়, বিআরটি এর ডাটাবেজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শনাক্ত করা যাচ্ছে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র। নিয়ম ভঙ্গ হলে স্বয়ংক্রিয়ভাবে মামলা, এসএমএস ও নোটিশ পৌঁছে যাবে গাড়ির মালিকের কাছে। নির্ধারিত সময়ে সাড়া না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও। মহাসড়কে প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন চালকরাও। ক্যামেরাগুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সুবিধা হয়েছে। কোনো দুর্ঘটনা হইলে এটা ধরা যায়। এই ক্যামেরাটা আপনার ফুটেজ ক্যামেরাটা দেখবো, দেখা এই গাড়িটা তল্লাশ করে ধরবো। হাইওয়ে পুলিশ বলছে, প্রচলিত টহল ব্যবস্থার সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত হয় অপরাধ শনাক্ত ও প্রতিরোধে তৈরি হয়েছে নতুন সক্ষমতা। এই উদ্যোগটা আমি মনে করি যুগোপযোগী, অত্যন্ত ভালো উদ্যোগ হবে, যেখানে এটার মাধ্যমে আমরা মহাসড়কের ডাকাতি, ছিনতাই, চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক ম্যানেজমেন্ট, ইভেন মামলা তদন্তের ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কে এমন প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা গেলে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।